2020 সালে যখন সারা দেশে করোনা ছড়িয়ে পড়েছিল, ঠিক তখনই উত্তরপ্রদেশের রাজধানী লখনউয়ের ভিভিআইপি এলাকায় এমন এক ঘটনা ঘটে যায় যা লখনউ থেকে দিল্লি অবধি হইচই ফেলে দেয়। ঘটনা ছিল জোড়া খুনের। আর এই ঘটনা উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বাংলোর থেকে কিছুটা দূরেই রেলওয়ের এক বড় অধিকারীর বাড়িতে ঘটেছিল। এই মামলা এত ভিভিআইপি ছিল যে ঘটনা ঘটার মাত্র 4 ঘন্টার মধ্যেই পুলিশ এই মামলার সমাধান করে ফেলে। কিন্তু তার সত্ত্বেও এই ঘটনা একটা রহস্য হয়ে থেকে যায়। কি ছিল এই ঘটনাটা? কার হত্যা হয়েছিল? কে ছিল হত্যাকারী? আর পরে কি কি ঘটেছিল এই মামলায়? সব কিছুই জেনে নেব এই ভিডিওতে। এই ঘটনায় বাবা আর মেয়ের সম্পর্ক নিয়ে এমন কিছু তথ্য উঠে আসে যা শুনে আপনারাও চমকে উঠবেন। তাহলে চলুন আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। এই ঘটনা শুরু হয় লখনউয়ের বিবেকানন্দ মার্গের বাংলো নম্বর 9 থেকে। 2020 সালে এই বাংলোয় রেলওয়ের বড় অধিকারী আর.ডি. বাজপেয়ী নিজের পরিবারের সাথে বসবাস করতেন। 1998 ব্যাচের রেলওয়ে অধিকারী আর.ডি. বাজপেয়ীর কিছুদিন আগেই লখনউ থেকে দিল্লিতে বদলি হয়েছিল। তিনি দিল্লিতে রেলওয়ের মুখপাত্র হিসেবে নিযুক্ত ছিলেন। তখন দেশের রেলমন্ত্রী ছিলেন পীযূষ গোয়েল। 29 অগস্ট 2020 সালে আর.ডি. বাজপেয়ী কাজের সূত্রে দিল্লিতেই ছিলেন। আর এদিকে ওনার পরিবার মানে ওনার স্ত্রী মালিনী দত্ত বাজপেয়ী, ওনার ছেলে সর্বদত্ত বাজপেয়ী আর ওনার 15 বছরের মেয়ে লখনউতে এই বাংলোতেই ছিলেন। ওনার মেয়ে তখন লোরেটো হাই স্কুলে ক্লাস 9-এ পড়ত। আর তাছাড়া সে প্রফেশনাল শুটিংয়ের প্লেয়ারও ছিল। আর খুব কম বয়সেই সে অনেক বড় বড় টুর্নামেন্টও জিতেছিল। ওনার ছেলে গোমতীনগর সংস্কৃতি ইউনিভার্সিটিতে গ্র্যাজুয়েশন করছিল। যেহেতু ঘটনার সময় আর.ডি. বাজপেয়ীর মেয়ে নাবালিকা ছিল, তাই পুরো ভিডিওতে আমরা কোথাও তার নাম নিচ্ছি না। 29 অগস্ট আর.ডি. বাজপেয়ীর জন্মদিন ছিল, কিন্তু কাজের সূত্রে বাইরে থাকার কারণে উনি নিজের পরিবারের সাথে থাকতে পারেন না। তাই ওনার স্ত্রী আর ছেলে ঠিক করে যে তারা আর.ডি. বাজপেয়ীর জন্মদিনটা বাড়িতেই সেলিব্রেট করবে। আর আর.ডি. বাজপেয়ীও ভিডিও কলের মাধ্যমে তার পরিবারের সাথে যোগ দেবে। সব কিছু ঠিক করে দুপুরের দিকে মালিনী আর সর্বদত্ত একটু বিশ্রাম করতে নিজের ঘরে ঢুকে যায়। আর.ডি. বাজপেয়ীর শ্বশুর শাশুড়ি মানে মালিনীর মা বাবা মালিনীর সরকারি বাংলোর থেকে মাত্র 5 কিলোমিটার দূরেই গোমতীনগর এলাকায় বসবাস করতেন। প্রায় দুপুর 3টের সময় আর.ডি. বাজপেয়ীর মেয়ে তাদের ফোন করে কাঁপা কাঁপা গলায় বলে, আমি মা আর দাদাকে অনেক ডাকাডাকি করছি, কিন্তু তারা কিছুতেই উঠছে না। তোমরা যত তাড়াতাড়ি পারো অ্যাম্বুলেন্স নিয়ে এখানে চলে আসো। বাচ্চা মেয়েটা ফোনেই কান্নায় ভেঙে পড়ে। তার কান্না শুনে মালিনীর মা বাবা কয়েক মিনিটের মধ্যেই বাংলোতে এসে উপস্থিত হয়। দাদু দিদাকে দেখে বাচ্চা মেয়েটা আরও চিৎকার করে কেঁদে ওঠে আর আঙুল তুলে একটা ঘরের দিকে ইঙ্গিত করে। সবাই ছুটে সেই ঘরের দিকে যায় আর ঘরের দৃশ্য দেখে সবার পায়ের তলার থেকে মাটি সরে যায়। তারা দেখে ঘরের ভেতরে মালিনী আর তার ছেলে সর্বদত্ত রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে আছে। সবাই মিলে তাদেরকে জ্ঞানে ফেরানোর চেষ্টা করা হয়, কিন্তু কোনো লাভ হয় না। তাদের শরীরে কোনো রেসপন্স ছিল না। তাড়াহুড়ো করে এমার্জেন্সি নাম্বার 112-তে ফোন করা হয় আর কিছুক্ষণের মধ্যেই অ্যাম্বুলেন্স আর স্থানীয় পুলিশ বাংলোতে এসে উপস্থিত হয়। ঘরের ভেতরে মেডিকেল টিম দেহগুলোর পরীক্ষা করে আর কিছুক্ষণ পর তাদের মৃত ঘোষণা করে। দুজনের মাথায় গুলি করা হয়েছিল। এত বড় একজন অধিকারীর বউ আর ছেলের হত্যার খবর গোটা এলাকায় ছড়িয়ে পড়ে।
এই বেদনাদায়ক ঘটনার খবর দিল্লিতে আর.ডি. বাজপেয়ীকেও দেওয়া হয়। যেহেতু আর.ডি. বাজপেয়ী রেলমন্ত্রীর মুখপাত্র হিসেবে কাজ করছিলেন, তাই এই ঘটনার খবর রেলমন্ত্রী পীযূষ গোয়েলও জানতে পারেন। তাই পীযূষ গোয়েল সঙ্গে সঙ্গে ফোন করে যোগী আদিত্যনাথকে পুরো ঘটনাটা জানায় আর মামলাটার গভীর তদন্ত করার অনুরোধ জানায়। এবার যেহেতু ঘটনায় লখনউয়ের সাথে দিল্লির মন্ত্রীও জড়িয়ে পড়েছিলেন, তাই ঘটনাস্থলে পুলিশের সর্বোচ্চ অধিকারীরাও এসে উপস্থিত হন। সবার আগে ডিজিপি এইচ.সি. আওয়াস্থি ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেন। ঘটনার সময় এই বাংলোতে মা, মেয়ে আর ছেলে ছাড়া একটা চাকরও ছিল। প্রথমেই চাকরের ওপরে সবার সন্দেহ যায়, কিন্তু কিছুক্ষণের জিজ্ঞাসাবাদেই বোঝা যায় যে চাকর এই বিষয়ে কিছুই জানে না। এবার পুলিশ অনুমান করছিল যে নিশ্চয়ই বাইরের থেকে কেউ এসে এই ঘটনা ঘটিয়ে থাকতে পারে, কিন্তু অনেক তদন্ত করেও বাইরের থেকে আসা কোনো মানুষেরই কোনো প্রমাণ পাওয়া যায় না। এবার এই মামলায় পুলিশের সাহায্য শুধু একজনই করতে পারত, আর সে ছিল ঘরে উপস্থিত আর.ডি. বাজপেয়ীর 15 বছরের মেয়ে। কিন্তু পুলিশ যখন তাকে জিজ্ঞাসাবাদ করে, সে পুলিশকে কিছুই জানাতে চায় না। সে বলে, আমার বাবা এলেই আমি কথা বলবো। যেই সময়ে এই ঘটনা ঘটেছিল তখন করোনা সারা দেশে ছড়িয়ে পড়েছিল, তাই বিমান পরিষেবাও সারা দেশে বন্ধ ছিল। তাই ঘটনা জানতে পেরে আর.ডি. বাজপেয়ী কার নিয়ে দিল্লির থেকে লখনউ ফিরছিলেন। এদিকে মেয়ের জেদ ছিল যে বাবা এসে না পৌঁছানো অবধি সে কিছুই বলবে না, কিন্তু তাও পুলিশ অধিকারীরা খুব শান্তভাবে পুরো পরিস্থিতিটা সামাল দেয় আর মেয়ের সাথে কথা বলে অল্প কিছু তথ্য বের করার চেষ্টা করে। এই জিজ্ঞাসাবাদে মেয়েটা সারাক্ষণ আজব আচরণ করতে থাকে, এমনকি সে বাড়িতে ভূতের উৎপাতের কথাও বলে। জিজ্ঞাসাবাদ করতে করতেই একজন পুলিশ অধিকারী লক্ষ্য করেন যে মেয়েটা নিজের দুটো হাত নিজের দোপাট্টা দিয়ে লুকানোর চেষ্টা করছে। এই দেখে পুলিশ অধিকারী তাকে নিজের হাত থেকে দোপাট্টাটা সরাতে বলে, কিন্তু মেয়েটা তা করতে রাজি হয় না। শেষে কিছু মহিলা পুলিশ কর্মী তাকে অনেক বুঝিয়ে তার হাত দুটো দোপাট্টা সরিয়ে বের করে, আর তার হাত দুটো দেখে সবাই অবাক হয়ে যায়। তার দুটো হাতেই অসংখ্য কাটার দাগ ছিল, এমনকি কয়েকটা কাটার দাগ তো একদম তাজা ছিল। দেখে মনে হচ্ছিল যেন কিছুক্ষণ আগেই তার হাত কাটা হয়েছে। এবার পুলিশ যখন তাকে হাতের কাটা দাগগুলোর ব্যাপারে জিজ্ঞাসা করে, সে কিছুই বলতে চায় না আর পাগলের মতো আচরণ করা শুরু করে। পুলিশ মেয়েটার ঘরের তল্লাশি নেওয়া শুরু করে আর সেখান থেকে কিছু আজব ভূত প্রেতের বই খুঁজে পায়। ঘরের সাথে অ্যাটাচড বাথরুমের আয়নায় রক্ত দিয়ে ডিসকোয়ালিফাইড হিউম্যান লেখা ছিল, আর ঠিক লেখার মাঝামাঝি একটা গুলির দাগও দেখতে পাওয়া যায়। ঘরের আলমারির ভেতর থেকে একটা লাইসেন্সযুক্ত পিস্তলও পাওয়া যায়। মেয়েটা একজন প্রফেশনাল শুটিং প্লেয়ার ছিল, তাই সে পিস্তলের লাইসেন্সও পেয়ে গেছিল। তদন্ত করে দেখা যায় সেই পিস্তল থেকেই 3টে গুলি চালানো হয়েছিল, আর এই পুরো ঘটনাতেও 3টে গুলি চালানোরই প্রমাণ পাওয়া গেছিল। একটা গুলি মালিনীর মাথায় মারা হয়েছিল, দ্বিতীয় গুলি সর্বদত্তের মাথায় মারা হয়েছিল, আর তৃতীয় গুলিটা বাথরুমের আয়নায় ডিসকোয়ালিফাইড হিউম্যান লিখে তার মাঝামাঝি চালানো হয়েছিল। এতক্ষণের তদন্তে পুলিশ পরিষ্কার বুঝে গেছিল যে এই ঘটনা আর কেউ না, আর.ডি. বাজপেয়ীর মেয়ে নিজেই ঘটিয়েছে। কিন্তু তাও পুলিশ আর.ডি. বাজপেয়ীর লখনউ পৌঁছানোর অপেক্ষা করতে থাকে। কয়েক ঘন্টার মধ্যেই আর.ডি. বাজপেয়ী লখনউ পৌঁছান। বাবাকে সামনে দেখে মেয়ে বাবাকে জড়িয়ে কান্নায় ভেঙে পড়ে। সে নিজের বাবাকে জানায়, এখানে যাও হয়েছে এই সব কিছুই ভূত করেছে, আমার কোনো দোষ নেই।
এরপরেও সে পুলিশ অধিকারীদের উল্টো পাল্টা কথা বলে বিভ্রান্ত করার চেষ্টা করে। কিন্তু পুলিশ যখন একটু কড়াভাবে জিজ্ঞাসাবাদ শুরু করে, মেয়েটা সঙ্গে সঙ্গে নিজের মা আর দাদার হত্যার কথা স্বীকার করে। সাথে সে এটাও বলে যে বাড়িতে একটা ভূত আছে, যে আমাকে মা আর দাদাকে হত্যা করতে বলেছিল। জিজ্ঞাসাবাদে সে এটাও বলে যে গত কয়েক মাস ধরেই আমি মা আর দাদাকে ভূতের কথা জানিয়েছিলাম, কিন্তু তারা আমার কথা কোনোদিন বিশ্বাসই করেনি। জিজ্ঞাসাবাদে উঠে আসে 29শে অগস্ট প্রায় 3টের সময় মালিনী আর সরদত নিজের নিজের ঘরে ঘুমোতে চলে যায়। ঠিক তখনই মেয়েটা হাতে নিজের লাইসেন্সযুক্ত পিস্তল নিয়ে তার মায়ের ঘরে ঢোকে। মালিনী তখন ঘুমিয়ে পড়েছিল। নিজের মাকে ঘুমোতে দেখে সে সোজা পিস্তল তুলে তার মায়ের মাথায় গুলি করে দেয়। যেহেতু সে একটা প্রফেশনাল শুটিং প্লেয়ার ছিল, তাই তার নিশানা একটুও ভুল হয় না, আর গুলিটা সোজা তার মায়ের মাথার মাঝামাঝি লাগে। আর মালিনী তখনই নিজের প্রাণ হারায়। পাশের ঘরেই তার দাদা সরদত শুয়েছিল। গুলির আওয়াজ শুনে সরদত মায়ের ঘরে ছুটে আসে। তার কিছু বুঝে ওঠার আগেই সে নিজের দাদাকেও গুলি করে, আর ঠিক মালিনীর মতো গুলিটা তার দাদার মাথায় লাগে, আর সেও মাটিতে লুটিয়ে পড়ে। সরদতও নিজের প্রাণ হারিয়েছিল। নিজের মা আর দাদাকে হত্যা করার পর সে বিছানার থেকে চাদর টেনে তাদের মৃতদেহ ঢেকে দেয়, আর তারপর সে ফোন করে নিজের দাদু দিদাকে বাংলোতে ডাকে। এই ঘটনার মাত্র 4 ঘন্টার মধ্যেই পুলিশ ঘোষণা করে দেয় যে আর.ডি. বাজপেয়ীর বউ আর ছেলের হত্যা অন্য কেউ নয়, তার নিজের মেয়েই করেছে। তারা এটাও জানায় যে মেয়ের অবস্থা দেখে বোঝা যাচ্ছে যে সে মানসিকভাবে অসুস্থ, আর এই অসুস্থতার কারণেই সে নিজের মা আর দাদার হত্যা করেছে। পুলিশ এটাও জানায় যে তার মানসিক অবস্থা এতটাই খারাপ যে গত কয়েক মাস ধরেই সে নিজের হাত কেটে যাচ্ছে। পুলিশ তার ঘরের থেকে ব্লেড আর একটা রেজারও উদ্ধার করেছে। এতদূর এই মামলাটা একটা ওপেন অ্যান্ড শাট কেস বলে মনে হচ্ছে, কিন্তু এই মামলাটায় একটা মারাত্মক টুইস্ট আসে যখন আর.ডি. বাজপেয়ী নিজের বয়ান পুলিশকে দেন। নিজের বয়ানে উনি নিজের মেয়েকে নিজের বউ আর ছেলের হত্যাকারী মানতে অস্বীকার করেন। উনি দাবি করে বলেন যে এই ঘটনা কোনোভাবেই তার মেয়ের পক্ষে ঘটানো সম্ভব না। নিশ্চয়ই কোনো বাইরের লোক ঘরে ঢুকে তার বউ আর ছেলেকে হত্যা করেছে, তাই তিনি অচেনা ব্যক্তির ওপরে হত্যার অভিযোগ করে পুলিশের কাছে রিপোর্ট লেখান। এরই মধ্যে বাড়িতে পড়ে থাকা দুটো মৃতদেহকে পুলিশ পোস্টমর্টমের জন্য হাসপাতালে পাঠিয়ে দেয়। পোস্টমর্টমের পরে তাদের শেষ কাজও সম্পূর্ণ করা হয়, কিন্তু মেয়ের অবস্থা এত খারাপ ছিল যে সে নিজের মা আর দাদার শেষ কাজেও যোগ দিতে পারে না, আর নিজের দিদার সাথে দিদার বাড়িতেই থাকে। সব কাজ মিটে যাওয়ার পর পুলিশ আবার নিজের তদন্ত শুরু করে, আর মেয়েটার বয়ান আর প্রমাণের ভিত্তিতে তাকে হেফাজতে নেয়। মেয়েটাকে আদালতে তোলা হয়, আর আদালত থেকে তাকে 14 দিনের পুলিশ কাস্টাডিতে পাঠিয়ে দেওয়া হয়। নিজের কাস্টাডিতে পাওয়ার পর পুলিশ প্রথমেই মেয়েটার মেডিকেল টেস্ট করায়। মেডিকেল রিপোর্টে মেয়েটাকে ডিপ্রেসড বলে জানানো হয়। যেহেতু মেয়েটা নাবালিকা ছিল, তাই তাকে জুভিনাইল কোর্টে তোলা হয়। আর.ডি. বাজপেয়ী আদালতকে অনুরোধ করেন যে তার মেয়ে মানসিকভাবে অসুস্থ, তাই তাকে জেলে না রেখে বাড়িতেই কাস্টাডিতে রাখা হোক। আদালত আর.ডি. বাজপেয়ীর অনুরোধ মেনে নেয়, আর মেয়েটাকে বাড়িতেই কাস্টাডিতে রাখা হয়। এই মামলায় পুলিশ আরও তদন্ত করতে চাইছিল, কিন্তু মেয়েটার মানসিক অসুস্থতার কারণে পুলিশ নিজের তদন্ত আগে বাড়াতে পারছিল না। এদিকে মেয়েটার চিকিৎসা কিং জর্জ মেডিকেল কলেজে শুরু করা হয়।
নাবালিকা আর মানসিকভাবে অসুস্থ হওয়ার কারণে এই মামলার তদন্ত এখানেই থমকে যায়। আর কয়েকদিন পরেই মেয়েটা আদালত থেকে জামিন পেয়ে যায় আর নিজের বাবার সাথে দিল্লি চলে যায়। তাদের দিল্লি চলে যাওয়ার পর আস্তে আস্তে লোকেরাও এই ঘটনাটা পুরোপুরি ভুলে যায়। দেখতে দেখতে প্রায় 1 বছর কেটে যায়, কিন্তু তখনই হঠাৎ আর.ডি. বাজপেয়ী আর তার মেয়ে আবার লোকেদের চর্চার বিষয় হয়ে দাঁড়ায়। কিন্তু এইবার তাদের চর্চার বিষয় হয়ে ওঠাটা খুবই লজ্জার আর ভয়ানক ছিল। যেই মেয়েটার বিরুদ্ধে মানসিক অসুস্থতার কারণে নিজের মা আর দাদাকে হত্যা করার অভিযোগ ছিল, সেই মেয়েটাই 23শে নভেম্বর 2021 সালে নিজের বাবা আর.ডি. বাজপেয়ী আর নিজের কাকিমা পিঙ্কি তিওয়ারির বিরুদ্ধে আলিগড় পুলিশ স্টেশনের রিপোর্ট লেখায় যে তার বাবা 2013 সাল থেকেই তার যৌন নির্যাতন করছে। আর শুধু তাই নয়, সে বলে তার মা আর দাদার মৃত্যুর পর যখন সে নিজের বাবার সাথে দিল্লিতে থাকতে আসে, তখন তার কাকিমা তাকে জোর করে তার বাবার ঘরে ঘুমোতে পাঠাতো। মেয়েটা নিজের বাবা আর কাকিমার বিরুদ্ধে এত গম্ভীর অভিযোগ তুলেছিল যে পুলিশ তাদের বিরুদ্ধে পস্কো অ্যাক্ট লাগাতে বাধ্য হয়। আর তাছাড়া তাদের বিরুদ্ধে ধর্ষণের মামলাও শুরু করা হয়। মালিনী আর সরবদত্তের হত্যার মামলা এখনও আদালতে চলছে। আদালতে এটা প্রমাণ হয়ে গেছে যে মেয়েটা ডিপ্রেশনের কারণেই নিজের মা আর দাদাকে হত্যা করেছিল, আর সেই সময় সে নাবালিকাও ছিল, তাই তাকে কোনো কঠোর শাস্তি দেওয়া হয় না। কিন্তু এই মামলার শেষ বিচার এখনও শোনানো হয়নি। এদিকে নিজের বাবা আর কাকিমার বিরুদ্ধে তোলা অভিযোগের মামলাও এখনও আদালতে চলছে। এই মামলার কি বিচার আসে তার অপেক্ষা সারা দেশ করছে। বন্ধুরা, আপনাদের কি মনে হয়, মেয়েটার অভিযোগ কি সত্যি, নাকি সে মানসিক অসুস্থতার কারণে আবার দুজনের জীবন শেষ করতে চলেছে? অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের এই চেষ্টা যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, যাতে আমাদের সব ভিডিও আপনার কাছে সরাসরি পৌঁছে যেতে পারে। নমস্কার।